হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। ভালো মতনই ফারিহার পরীক্ষাটা শেষ হলো। সে বেশ অনেকদিন পরিশ্রম করেছে। জীবনের সংগ্রামের জন্য তার পড়াশোনায় আঘাত তো এসেছে, তবে সে দমে যায়নি, নিজের সবটুকু দিয়ে এগিয়ে গিয়েছে। আর তাই পরীক্ষাটা ভালো হলো। রিহান ওর বাইরে অপেক্ষা করছিল। এত মানুষের মাঝে পুরুষটি তার জন্য অপেক্ষা করছে। এই কথা যেমন স্বস্তির, আবার এই কথাটাই বিতৃষ্ণার। অভিনয়ের এই খেলায় যদি মায়ায় পড়ে যায়, ফারিহা জানে না, তবে নিজের অনুভূতির লাগাম দিতে জানে সে। নতুবা এত দিনেও অদ্ভুত সুন্দর পুরুষটির জন্য কেন প্রেম জাগলো না? ফারিহার অন্তরে কোনো ময়লা নেই, সে একদম পরিষ্কার। রিহান তাকে কখন ভিড় থেকে বের করে আনলো সে জানে না। ছেলেটা তাকে বারবার বলছে, এই পরীক্ষা কেমন হয়েছে? খারাপ হয়েছে? চিন্তা করো না, প্রাইভেটে অ্যাডমিট করে দেবো। পাবলিকেই পড়তে হবে এমন তো কোনো কথা নেই। সবগুলো বাক্য মনোযোগ দিয়ে শুনে নিয়ে ফারিহা বলল, চিন্তার কিছুই নেই রেহান স্যার, পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, ভয় পাইয়ে দিয়েছিলে। ফুচকা খাবে? ফারিহা একটু নিচু চোখে চাইল। রিহান হাসি রাঙিয়ে বলল, মেয়েরা তো ফুচকা ছাড়া কিছুই বোঝে না। রিহান তাকে ফুচকা স্টলে নিয়ে এলো। সেখান থেকে ফুচকা কিনে দিল, যদিও সে খেলো না। আশেপাশের সুন্দরী মেয়েটি রিহান নামের পুরুষটির দিকে তাকিয়ে। এমন সুন্দর ছেলেরা সাধারণভাবেই মেয়েদের স্বপ্ন পুরুষ হয়ে থাকে। ফারিহা সবটা দেখে মিটিমিটি হাসলো। রিহান কখনো এভাবে ফুচকা স্টলের কাছে দাঁড়ায়নি, তাই কেমন অনুভূত হচ্ছে। আরও খাবে? বিল মিটিয়ে দিল রিহান। এক সেকেন্ড সময় নষ্ট করেনি সে। তারই দশায় ফারিহা ফিক করে হেসে উঠল। রিহানের মুখের ভঙ্গিমা শক্ত। মজা নেবে না প্লিজ? ফারিহা হাসি থামালো, যদিও তার অধরকোণের হাসিটা রয়েই গেল। একটু দূরে দাঁড়িয়ে আদিব দেখলো সবটা। রিহানের সাথে অবাধে চলাফেরা, একই বাড়িতে থাকা, এসব কিছু অনেক কিছুই বলে দেয়। যদিও তার মনে ভালো চিন্তাটাই এলো। সে মনে প্রাণে চাইল কোনোভাবে ফারিহা যেন রিহানের রক্ষিতা হয়ে না রয়। অন্তত শুদ্ধ ভালোবাসা জুটুক মেয়েটির কপালে। বাড়ি ফিরে এসে রুনার সম্মুখীন হলো ফারিহা। মেয়েটিকে জড়িয়ে ধরলেন ভদ্রমহিলা। এমন সময় ফারিহার দু চোখ ভেঙে কান্না এলো। এক মায়ের যান রক্ষার্থে আরেক মায়ের সাথে ছলনা করছে সে। এই পাপের কোনো ক্ষমা হয় কি? হয় না। এই জন্মে অন্তত এই পাপটির ক্ষমা মিলবে না। সর্বোচ্চ চেষ্টায় চোখের জল আটকালো সে। এ কি মা, চোখ মুখ এমন কেন? পরীক্ষা খারাপ হয়েছে? রিহান যে বললো ভালো হয়েছে, ভয় পেয়ে ওকে বলনি? ফারিহা কথা বলতে পারছে না। ভদ্রমহিলা মডার্ন, অথচ তার আচরণে মায়ের ভাবটা পরিপূর্ণ। কথা বলো, কিছু হয়েছে? ফারিহা এবার উত্তর দিল, না আন্টি, তাহলে? আপনার ভালোবাসা দেখে বাকশক্তি হারিয়ে ফেলেছি। কতটা যোগ্য বুঝতে পারছি না। রুনা হেসে মেয়েটির গালে হাত রাখলেন। সে স্পর্শ কেমন মা অনুভূতি। ফারিহার বুক ভেঙে কান্না আসতে চায়। সে দ্রুত স্থান ত্যাগ করে ঘরে এসে এক চোট কেঁদে নেয়। কেন এত মিথ্যে তার জীবনে? মেয়েটির দুপুরের খাবার খাওয়া হলো না। এরই মাঝে সে অসুস্থ বোধ করলো। বিকেলের দিকে এলো জ্বর। রুনা ছেলেকে ডেকে নিলেন, তার কণ্ঠে চিন্তা। দেখো তো কি হলো। রিহান কপালে হাত রেখে বুঝলো জ্বর এসেছে। সে ডাক্তার ডেকে নিল। চেক আপ, ঔষধপত্র সব কিছু মিলিয়ে বেশ রাত হয়ে গেল। এর মধ্যে কিয়া কয়েকবার কল করলো, অথচ সে বুঝতেও পারেনি, ধ্যান ছিল না। রাতে শোয়ার পূর্বে দেখলো মিসড কল। তৎক্ষণাৎ কল করতে কিয়ার ভাঙা গলা শোনা গেল। 18 বার কল করেছি। সরি, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। সেটা তো বুঝেছি রিহান, একটা কথা বলবে? আমি কি তোমায় হারিয়ে ফেলছি ক্রমশ? রিহান থম মেরে রইল। হুট করে ওই কথা কেন বলছে মেয়েটা? বলো রিহান। এমন কেন হবে কিয়া? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। এই সর্বোচ্চ ভালোবাসার বিচ্ছেদ কেন করবে? হ্যাঁ, আমরা সব ঠিকঠাক রাখতে কত কিছু করে চলেছি, তারপরও এমন কেন হবে? হ্যাঁ, তুমি আমার হয়ে থেকো রিহান। আমি তোমারই কিয়া। পিনপতন নীরবতা ধেয়ে এলো। ফারিহার জ্বর পুনরায় বেড়েছে। রুনা ডাকতেই রিহান বলল, আসছি মাম। তারপর কিয়াকে বলল, আমি একটু পর কল দিচ্ছি। কিয়া কিছু বলল না। রিহান চলে যেতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার এলোমেলো জীবনটা আরও এলোমেলো হয়ে গেল। সে যে নেশায় মেতেছে, তাকে রিহানকে হারিয়ে দেবে, নাকি মেঘ সরিয়ে এনে দেবে রোদ্দুর?
অথবা গল্পটা হবে আরেকটু অন্যরকম। সে রাত্রিতে রিহান আর কল করতে পারল না। কিয়া অবশ্য অপেক্ষায় ছিল। তবে ফারিহার জ্বর খুব বেড়েছিল, রাতে বমি করেছে কয়েকবার। চট্টগ্রাম থেকে কল করেছেন ইরফান জোয়ারদারও। মূলত একটি কন্যার শখ ছিল তাদের, অথচ বিধাতা এক সন্তানেই তৃপ্ত হতে বললেন। দ্বিতীয় সন্তান আর হলো না। এই নিয়ে তাদের ভিতরে অবশ্য একটা দুঃখ রয়েছে। সেজন্যই চেয়েছিলেন বন্ধুর মেয়ে ইলাকে পুত্রবধূ করে আনতে। তবে ছেলের পছন্দের ওপর কথা হয় না। শেষ রাতে রিহান যখন নিজ ঘরে আসবে, তখন ফারিহা জ্বরের ঘরে নানান কথা বলতে লাগলো। তার কথাগুলো এমন, আমি চাই না ঠকাতে। আমি রিহান স্যারের কেউ নই। আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই। এসব শুনে আতঙ্ক ছেয়ে গেল রিহানের মুখশ্রীতে। রুনা নিচে গিয়েছিলেন। তিনি ফিরে আসতেই রিহান বলল, মম, তুমি ঘুমাও, আমি আছি। ভদ্রমহিলার কিছু সমস্যা রয়েছে, সেই জন্যই তাকে ঘুমাতে যেতে হচ্ছে। রিহান ফারিহার পাশে বসলো। রুগ্ন মুখশ্রী দেখে হতাশার নিঃশ্বাস ফেলল। যত্ন নেওয়ার দিক থেকে রিহান যেন একেবারেই অজ্ঞ। ফারিহা অসুস্থতায় কাঁপছে, অথচ সে মাথায় জলপট্টি দেওয়ার মতো কাজটিও করতে পারছে না। সে একটা পর্যায়ে বিরক্তিই হলো। মেয়েটিকে এনেছিল নিজের কাজ হাসিল করতে, অথচ ঘটনা ঘটছে উল্টো। সকাল সকাল ফারিহার জ্বর নামলো। রিহান সিপাহীর মতো দাঁড়িয়ে। ফারিহা ধর্মড়িয়ে উঠল। আসতে। এখানে আপনি? পুরো রাত দাঁড়িয়ে আছি। খানিক বাদে বুঝতে পারল ঘটনা। সেটা অনুভব হতেই অপরাধে দগ্ধ হলো ফারিহা। দুঃখিত, আপনি এভাবে কষ্ট করলেন। জ্বর গিয়েছে? হ্যাঁ। তাহলে রেস্ট করো, আমি রুমে যাচ্ছি। মমকে বলবে আমি নিচ থেকে উঠবো, আমাকে যেন ডাকা না হয়। ফারিহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপরই দেখতে পেল ঘুমে দু চোখ বন্ধ হয়ে যাওয়া পুরুষটির মুখশ্রী। যেন কতকাল ঘুমায়নি। সময় স্রোতে আজ 2 মাস পেরিয়ে গেল। আদিপ চা কাপে চুমুক দিয়ে বলল, প্রজেক্ট সফল হলো। আমি আরও বেটার কিছু করতে পারতাম, তবে দেশের মাটি ধরে পড়ে আছি। হেসে উঠলেন ইব্রাহিম রহমান। তিনি কোম্পানির মালিক হলেও বর্তমান সময়ে আদিবের কথায় কোম্পানিতে সব। মাত্র 2 মাসের ব্যবধানে তার ফুরিয়ে যাওয়া ব্যবসায় সফলতা এনে দিয়েছে আদিব। তোমার এই অবদান আমি কখনো ভুলবো না আদিব। তাই তো 50% শেয়ার করে দিচ্ছি। তুমি চাইলে আমরা দুজনে ইতিহাস করতে পারবো। আদিব চা কাপ রেখে সোজা হয়ে বসল। আপনি আমাকে ছাড়লেন না মিস্টার রহমান। ভদ্রলোক তার দাঁত মেলে হাসল। তিনি নিজের বিজনেসের অর্ধেক ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র আদিবকে ধরে রাখতে। ছেলেটা তুখোড় মেধাবী। এর সাথে থাকলে সত্যি পিছে ফিরতে হবে না। আদিবের সাথে সমস্ত কথাবার্তা শেষ করে চলে গেলেন ভদ্রলোক। আদিব সেদিন চাকরিটা নিয়েছিল এবং 1 মাসের মাথাতেই দারুণ সফলতা এনে দিয়েছে। তারপরে ইব্রাহিম রহমান ঠিক করেন আদিবকে ছাড়বেন না, তাই বেতন বাড়ালেন কয়েক গুণ। এখন আবার শেয়ার দিয়ে দিচ্ছেন। আদিব চেয়ারে ঠেক দিয়ে বসল। ফারিহার শূন্যতা আড়াল করতে দিন রাত পরিশ্রম করছে। ছেলেটার কাছে টাকা এলেও ভালোবাসাটা এলো না। হয়তো সৃষ্টিকর্তার ভালোবাসার বিনিময়ে ধন দৌলত দান করেছেন। বিগত 2 মাসে ফারিহার জীবনে অনেক কিছু ঘটল। সবটাই ভালো। মায়ের চিকিৎসা চলছে। রিহান ইতিমধ্যেই তার জন্য পাসপোর্ট তৈরি করে দিয়েছে। সে দ্রুতই মায়ের সাথে দেখা করতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো, তাও তার প্রিয় সাবজেক্টে। সব মিলিয়ে সময় মন্দ নয়। তবে রিহানের সাথে সম্পর্কটা সে বেশ সমীহ করে চলে। কিন্তু রুনার জন্য অন্তরে তৈরি হওয়া ভালোবাসাটা কেমন মন খারাপ আনে। এইসব মিথ্যের আড়ালে ভালোবাসা কেন জন্মেছে? রুনার সাথে শপিং করে ফিরল সে। সেখানে এক আত্মীয়র সাথে দেখা। সে প্রশ্ন করল রিহানের বিয়ে নিয়ে। রুনা জানিয়েছে দ্রুত হবে। এই নিয়ে আরেক চিন্তা উদয় হলো। সন্ধ্যায় রিহান বাড়ি এলে ফারিহা ওর ঘরে এলো। কথাটা জানাতেই চিন্তায় পড়ল রিহান। এখন কেমন করে সালাম দেব? মম ড্যাড কেন বুঝতে পারছে না? রিহান স্যার, আপনি শান্ত হন। কেমন করে বুঝতে পারছো কি হতে চলেছে? আপনি শান্ত হন। না ফারিয়া, শান্ত হওয়া যাবে না। তোমার অ্যাডমিশন ঝামেলা শেষ হয়েছে, এখন আমরা কোন অজুহাত দেব? ওর কথাটা ফেলে দেওয়ার মতো না। কিছু ভাবার পূর্বেই রুনা ঘরে এলেন। দুজনকে একসাথে দেখে বললেন, যা ভালোই হলো তোমরা একসাথে আছো। রিহানের গলা শুকিয়ে এসেছে। এদিকে ফারিহার ভালো লাগছে না। রুনা কিছু গহনা এনে দিলেন ফারিহার হাতে। দেখো তো পছন্দ হয় কিনা। এ কথা শেষেই ছেলের কাছে ফিরলেন তিনি। রিহান হাসার চেষ্টা করে বলল, কিছু বলবে মম? তোমার ড্যাড আসছেন আজ। এটা তো ভালো খবর। সেই সাথে আরেকটি ভালো খবর রয়েছে। রিহানের গলা শুকিয়ে এলো। সে ভীত নয়নে তাকালো। ইলার বাগদান হচ্ছে, সন্ধ্যায় যাব আমরা। এ কথায় যেন দম ফিরে পেল রিহান। মাকে জড়িয়ে ধরে বলল,
আচ্ছা, ড্যাড কখন আসবে? বিকেলের ফ্লাইটে। রিহান খুশি হয়ে গেল। সে সময় দেখে নিয়ে তৈরি হলো বাবাকে আনার উদ্দেশ্যে, অথচ সে জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। সন্ধ্যার পার্টিতে ফারিহাকে পরীর মতো সাজিয়ে নিলেন রুনা। এত সব দামি গহনা পরে ফারিহার ভয় হতে লাগলো। সে নিজেকে সবার থেকে আড়াল করে রাখছে, সেটা বুঝতে পারল রিহান। সে ভরসা দিয়ে বলল, গয়না চুরি যাওয়ার ভয় নেই, তাছাড়া সিসিটিভি তো রয়েছে। তবু ভয় পাচ্ছে মেয়েটি। রিহান ওর হাতটা আগলে নিল। আসো আমার সাথে। সব সুন্দরই চলছিল, একসময় ইলা ওদের কাছে এলো। রিহান মেয়েটিকে বিশেষ পছন্দ করে না। ওহ রিয়ান, কতদিন পর দেখলাম তোমায়। ভদ্রতার খাতিরে হেসে নিল সে। ইলাই বলল, শি ইজ ইয়োর? মাই গার্লফ্রেন্ড অ্যান্ড ফিউচার ওয়াইফ। ইলার শরীর কিছুটা জ্বলে উঠল। সে এত সুন্দরী, তবু রিহান তাকে প্রত্যাখ্যান করলো। ফারিহা সম্পর্কে যতদূর জেনেছে, এতে করে মেয়েটিকে নাকাল করা সহজ হবে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এ ধরনের আয়োজনে সে নতুন। তাই ইলা সকলকে কাপল ডান্সের জন্য ডেকে নিল। রিহান এসবে পাত্তা দিচ্ছিল না, তবে ইলা আর তার বান্ধবীরা খোঁচা দিয়ে কথা বলতে শুরু করেছে। সেজন্যই সে ঠিক করলো ডান্স করবে। এদিকে ফারিহা পারছে না কান্না করতে। আমি পারবো না, এ ধরনের ডান্স আমি কখনো করিনি। পারবে। রিহান স্যার, এটা অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই। রিহান স্যার, আমি শিখে দেব, কাম। রিহানের এগিয়ে দেওয়া হাতে হাত রাখলো ফারিহা। ও সমস্ত শরীর চনমন করে উঠল। রিহান তার জীবনের এমন এক অধ্যায়, যাকে না পড়া যাচ্ছে আর না বাদ দেওয়া যাচ্ছে। ওরা দুজন এমন এক সমীকরণে অবস্থান করছে, যা থেকে আলাদা হওয়া প্রায় অসম্ভব। কিছুটা অসুবিধা হলেও রিহান খুব সুন্দর সামলে নিল। এতে ইলার রাগ হলো। সে ইচ্ছে করেই ফারিহা ড্রেসে জুস ফেলে দিল। সুন্দর জামাটা নষ্ট হয়ে গেল বিধায় মেয়েটির চোখে জল নেমে এলো। এত টাকার পোশাক, সে প্রায় ছলছল নয়নে তাকালো। রিহান সবটা বুঝতে পারল। ইলার দিকে গরম চোখে তাকালো। ইলা অবশ্য পাত্তা দিল না। সে এক সেকেন্ড সময় সেখানে থাকলো না, চলে এলো ফারিহাকে নিয়ে। এখন ফারিহার অপরাধবোধ কাজ করছে। পার্টি থেকে ওভাবে বের হয়ে আসা উচিত হয়নি, তবে রিহান রেগে আছে বিধায় সে কথা বলতে পারছে না। এক পর্যায়ে কিয়ার কল এলো। সে গাড়ি থামালো, লম্বা করে শ্বাস নিয়ে বলল, হ্যাঁ কিয়া। পার্টিতে গিয়েছিলে? আবার চলে এসেছি। ইলা মেয়েটা কিছু করেছে? কথাটা চেপে গেল রিহান। একটু হাসার চেষ্টা করে বলল, না, এমনি চলে এসেছি। ও আচ্ছা, পৌঁছে কল করো। ঠিক আছে। রিহান খুব কম করে কথা শেষ করলো। একে তো মেজাজ খারাপ, আবার ফারিহা পাশে বসে। সে পুনরায় গাড়ি চালানো শুরু করলো। বাসায় ফিরে সোজা নিজের ঘরে অবস্থান করলো। এদিকে ফারিহা ড্রেস বদলে নিয়েছে। রিহানের মেজাজ খারাপ হলেও কিয়ার সাথে কথা বলে মনটা ভালো হচ্ছিল। এমন সময় ফারিহা রুমে প্রবেশ করলো। রিহানের উদাম শরীর, সেসবে শাওয়ার নিয়ে এসেছে। চোখ নামিয়ে ফেললো ফারিহা। সরি। ইটস ওকে। কিছু বলবে? আন্টি কল করেছে না, আপনার নাম্বার বিজি পেয়ে। কিয়ার সাথে তখনই কথা শেষ করে রুনাকে কল করলো ও। রুনা ব্যস্ত হয়ে বললেন, না বলে চলে এসেছো কেন রিহান? ভালো লাগছিল না আর তোমরা ব্যস্ত ছিলে, তাই আর কিছু বলিনি। কি করলে এটা? তোমার ড্যাডকে কতটা নিচু হতে হলো? রিহানের কপালের রেখা জেগে উঠল। সে বলল, কি হয়েছে মম? ড্যাড কোথায়? পাশেই আছেন, তবে তোমাকে না জানিয়ে তোমার বিয়ের ডেট ঘোষণা দিতে বাধ্য হলেন। এ কথা শুনে রিহানের চোখ লাল হয়ে গেল। ফারিহা ওর পাশেই দাঁড়ানো। রিহানের শক্ত হয়ে যাওয়া মুঠোর দিকে তাকিয়ে মেয়েটা নিজেও ভরকে গেল। জীবন এভাবেও বদলায় মিস। বদলাই তো, সব কেমন ম্যাজিকের মতো। অষ্টাদশী মেয়েটির কথায় হাসলো ফারিহা। সত্যি, জীবন বদলায়, নানাভাবে বদলে যায় আমরাও। জানালা ভেদ করে আলো এসে পড়ছে ওর ঘরের আঙিনায়। সেটাকে মুক্ত করতেই সফেদ পর্দাগুলো সরিয়ে দিল ফারিহা। ওর সামনে বসে থাকা মেয়েটির নাম ওয়াজিহা। মেয়েটি প্রচণ্ড মেধাবী, সেই সাথে ফারিহার প্রিয় ছাত্রী। তুমি কি চা খাবে? ঠিক আছে। ফারিহা চা এনে দিল। ওয়াজিহা সেটা তুলে নিয়ে ঘরে থাকা বুক সেলফে তাকালো। সেখানে হরেক রকমের বই। মিস, এত বই? এতগুলো আপনি কিনেছেন? তাহলে আদিব দিয়েছেন, বিয়ের উপহার। আদিবের নামটি শুনে ওয়াজিহার বুকের ভেতর কেমন করে উঠল। ফারিহার গল্পে থাকা দুটি পুরুষ সম্পর্কে সে জেনেছে, তবে আদিবের ব্যক্তিত্বে সে প্রায় মুগ্ধ।
মিস একটা প্রশ্ন করব? হ্যাঁ ওয়াজিহা, তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। দীপ স্যার খুব সুন্দর, তাই না? এ কথায় ফারিহার মাঝে মৌনতা ভেসে উঠল। সে ফিরে গেল অতীতে, ঠিক আজ থেকে 12 বছর পূর্বে, যখন সেও ছিল অষ্টাদশী, ঠিক ওয়াজিহার মতো। তবে তার জীবন ছিল অন্যরকম, ভীষণ অন্যরকম, আর বেশ কিছুটা ট্র্যাজিক। রিহানের অবস্থা বিশেষ ভালো নয়। সে চিন্তিত। ফারিহা নিজেকে সামলাতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। একবার ভাবলো রিহানের নিকটে যাবে, আবার ভাবলো না যাবে না। এমন মনোভাব থেকে হুট করেই রিহানের নিকট উপস্থিত হলো সে। রিহান তখন সিগারেটের ধোঁয়া ওড়ায়। শব্দ পেয়ে বলে, কে? আমি। ফারিয়া? জি। অন্ধকারে কি করছো? আপনার কাছেই এসেছিলাম। আমার কাছে? হুম। বলো। আমার মনে হচ্ছে আপনার পরিবারকে সমস্ত সত্য জানানো দরকার। কি মানবে না? ম্যামের সাথে কথা বলে দেখুন, এভাবে সম্পর্কগুলো নষ্ট হবে। আপনি কষ্ট পাচ্ছেন। রিহান কথা বলল না। সে কিছু সময় নিয়ে সিগারেট শেষ করলো। তারপর উঠে এসে ড্রয়ার থেকে পাসপোর্ট বের করলো। সেটা উল্টে পাল্টে দেখলো ফারিহা। তুমি তোমার মায়ের কাছে চলে যাও। কিন্তু রেহান স্যার। চলে যাও, আমি সামলে নেব। ফারিহা কি বলবে বুঝতে পারছে না। রিহান কি ভুল বুঝলো তাকে? পরদিনই টিকিট বুক করলো রিহান। তারপর পাঠিয়ে দিল ফারিহাকে। মায়ের চিকিৎসা চললো আরও 2 মাস। সেখানে অবস্থান করলো সে। এই ঘটনার মাঝে কোথায় কি ঘটলো ফারিহা জানে না। রিহান তাকে অনেকগুলো টাকা দিয়েছিল। সে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলো, তবে পারল না। সিঙ্গাপুরে থাকাকালীন সময়ে একদিন আদিবের সাথে দেখা। আদিব কেমন করে যেন সমস্তটা জেনেছে। ফারিহার সামনে এসে দাঁড়িয়েছে। ফারিহা চুপ। আদিব বলল, ফারিহা, খালা এখন সুস্থ, এবার তো আর কোনো সমস্যা নেই। আমি সে বিষয়ে কথা বলতে চাই না আদিব ভাই। এমনটা করো না প্লিজ, আমি তোমায় ভীষণ পছন্দ করি। একটা গোটা জীবন কাটানোর জন্য দুজনের ভালোবাসা থাকা প্রয়োজন আদিব ভাই। সত্যি কি তাই? ফারিহা আবার নিশ্চুপ। আদিব ওর কাছে এলো, একদম বাহুতে স্পর্শ করে বলল, রিহান তোমাকে কোনো দায়বদ্ধতা দেয়নি ফারিহা। তুমি তার প্রয়োজনে ছিলে, আর সে তোমার প্রয়োজন মিটিয়েছে। এমনটাই তো হয়েছে, তাই না? ফারিহা ভেবে দেখলো সত্যি এমনটা হয়েছে। আদিব তাকে আরও বোঝালো। সে কি বুঝলো কে জানে। কোনো রকম মত প্রকাশের পূর্বেই দেখা গেল ফাহিমাকে। তিনি আদিবকে দেখে খুশি হলেন। আদিব, বাবা তুমি এখানে? বিজনেসের কাজে এসেছিলাম খালা, তখনই ফারিহার সাথে দেখা। যদিও কথাটি মিথ্যে, ফারিহার জন্যই এখানে এসেছে সে। বাসায় আসো। সে তো যাব, তবে মা আপনাদের খুব মিস করছে। দেশে ফিরবেন কবে? চিকিৎসার কি যেন বাকি আছে, সেটা শেষ হলেই। ও, আমিও আছি কিছুদিন। কথোপকথন হতে থাকলো। এদিকে ফারিহা একেবারে অনুভূতিহীন। সে রিহানের নিকট কৃতজ্ঞ, অথচ মানুষটা তার সাথে একেবারেই যোগাযোগ রাখলো না। কেন এমন করলো এ নিয়ে ভেতরটা কেমন করে উঠল, অথচ এর কোনো উত্তর মিলল না। পরের সপ্তাহে সিঙ্গাপুর থেকে ফিরে এলো ওরা। আদিবের মায়ের সাথে ফাহিমার আগেই কথা হয়েছিল, সেজন্যই কিনা বিয়েটা একেবারে নিশ্চিত হয়ে গেল। ফারিহা নিষেধ করলো না, আবার হ্যাঁও করলো না। ওর যেন নিজস্ব মতামতই নেই। তবে দেশে ফিরেই গেল রিহানদের বাড়িতে। সেখানে রিহান ছিল না, এমনকি ওর পরিবারের কেউই ছিল না। এদিকে আদিবের সফলতার ছড়াছড়ি চলছে। ছেলেটা অনেক টাকা উপার্জন করে ফেললো কিছু সময়ে। ফারিহার জীবন বদলাতে লাগলো। বিয়ের শপিং করতে নিয়ে আসলো আদিব। বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র কিনে দিল। সময় বদলাতে শুরু করেছে, কিন্তু ভাগ্য বদলালো না। এক সন্ধ্যায় প্রাকৃতিক নিয়মেই চলে গেলেন ফাহিমা। ফারিহা নামক ছোট্ট মেয়েটিকে এতিম করে দিয়ে চলে গেলেন তিনি। মেয়েটি প্রায় তখন পাগল। এরই মধ্যে একটি নিউজ এলো, রিহান জোয়ারদার মাহিদি এই নামটা যেমন খুব দ্রুত সফল হয়েছিল, ঠিক তেমনই ভেঙে গেল। শত শত কোটি টাকার ব্যবসা মাত্র 2 মাসেই মিলিয়ে গেল। তারই অবনতির কারণ নেশাপানি। বিগত মাসগুলো বিদেশে ছিল, আজ দেশে ফিরবে। সেই জন্যই এয়ারপোর্টের সামনে খুব ভিড় জমেছে। চাকরি হারানো মানুষগুলো ভীষণ ক্ষিপ্ত। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। লাইভ নিউজ দেখে ফারিহা থরথর করে কাঁপতে লাগলো। সে মাত্রই স্বাভাবিক হতে শুরু করেছিল। আদি পুনরায় বিয়ের আয়োজনে হাত দিয়েছে। সে নতুন করে কিছু গহনা এনেছে। সেগুলো ফারিহার সামনে রেখে বলল, দেখো তো কোনগুলো ভালো লাগে। আমার কাছে সবগুলোই সুন্দর লাগছে, তুমি সবগুলোই রাখো, জাস্ট বিয়ের জন্য সিলেক্ট করে দাও। আদিব হয়তো আরও অনেক কিছুই বলল, তবে সেসব ফারিহার কানে গেল না। সে পাথরের ন্যায় টিভির দিকে তাকিয়ে। চারপাশ থেকে উপচে পড়ছে মানুষের ভিড়।
তার চোখে ভাসে কিছু মাস পূর্বে রিহানকে, যে পুরুষটি হয়তো হাজারো নারীর স্বপ্ন পুরুষ। হাতে সিগারেট, পোশাকের অবস্থাও এলোমেলো, দেখলেই মনে হয় বিগড়ে যাওয়া পুরুষ। অবশ্য সে বিগড়েই গিয়েছে, জীবন তাকে শেষ করে দিয়েছে। ফারিহা রিহানকে দেখতে পেয়েছে, ওর ভেতরটা হু হু করছে। ও প্রায় চিল্লিয়ে ডাকলো, রিহান স্যার, রিহান স্যার। এত ভিড়ের মাঝে সে ডাক কি শোনা যায়? রিহানের কপাল বেয়ে আছে একগাছি চুল। ফারিহা পেছন পেছন এসেছে আদিবও। মেয়েটি যখন এ পথে ছুটে এলো তখন আদিবের হৃদয়ে গতি হয়তো সব থেকে নিষ্ঠুর ছিল। ফারিহা, যেও না ওদিকে, লোকজনের ভিড়ে যেও না। আদিবের কণ্ঠ শুনেও হয়তো ফারিহা পাত্তা দিল না। আদিব গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে এগিয়ে এলো, ভিড় থেকে প্রায় টেনে বের করলো ওকে। আদিব, রিহান স্যারের কাছে যেতে হবে আমায়। তুমি ওখানে গিয়ে কি করবে? আরে ওনার অবস্থা দেখছেন না? দেখেছেন লোকজন কি পরিমাণে জড়ো হয়েছে? কিন্তু তুমি কি করবে ওখানে? কি করব মানে? তারপরে চুপ হয়ে গেল মেয়েটি। সত্যি তো, সে ওখানে কি করবে? এত সময় পর মস্তিষ্ক বিষয়টা ধরতে পারল। রিহানের সামনে গিয়েই বা কী হবে? আদিব ওকে দু হাতে আগলে ধরল। মেয়েটি মা হারানোর পর থেকে কেমন যেন হয়ে গেছে। সামান্য জটলা দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কখন কি করে বুঝে ওঠে না। ফারিহার মাথাটা আদিব তার বুকে চেপে ধরল। মেয়েটি ওভাবেই কান পেতে রইল। শুনতে পেল ধীরে ধীরে স্থির হচ্ছে আদিবের হৃদয়ের গতি। একদল মানুষ যখন রিহানের দিকে তেড়ে যাচ্ছিল, পুলিশ নিয়ন্ত্রণ হারাচ্ছিল, ডিম টমেটো ছুটছিল, তখন ফারিহার মনে হলো এর থেকে ভয়াবহ দৃশ্য সে হয়তো আর আগে দেখেনি। ওর হৃৎপিণ্ড বের হয়ে আসছে। ও কী করবে বুঝল না। আদিব বারবার সরাতে চাইলেও মেয়েটি নড়ল না। এক পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারেনি, ছুটে এলো রিহানের নিকট। রিহান যেন কোনো যন্ত্রমানব, তার ভেতরে কোনো অনুভূতি নেই। সে সিগারেটে ঠোঁট জ্বালাচ্ছে। এভাবে দাঁড়িয়েছেন কেন? আপনি সরছেন না কেন? ফারিহার কণ্ঠ চিনল কি না কে জানে, তবে রিহান নড়ল না। একইভাবে চারপাশে নজর বোলাতে লাগলো। রিহান স্যার, শুনছেন আমার কথা? এবারও শুনল না রিহান। ফারিহার রাগ হচ্ছে, এই মানুষটা এখানে দাঁড়িয়ে থেকে কী প্রমাণ করতে চায়। সে নিজের ছোট্ট হাতটা রিহানের দিকে এগিয়ে দিল। রিহান ধরল না, তাকালোও না। ফারিহার এবার কান্না পাচ্ছে। লোকজন গালাগাল করছে। সবার মতে রিহান নিজের হাতে বিজনেস শেষ করেছে, তার জন্য সবার চাকরি গেছে। ফারিহার দম বন্ধ হয়ে আসছে। সে আর থাকতে পারল না, রিহানের হাতটা শক্ত করে ধরল। কোনো এক অদৃশ্য বলে টেনে বের করে নিল। ছুটতে ছুটতে কোথায় এসে দাঁড়ালো জানা নেই। আধারে চারপাশ স্তব্ধ। ফারিহা পুনরায় নিজের ধ্যান ফিরে পেল, ছিটকে সরে গেল রিহানের থেকে। এদিকে রিহান পুনরায় সিগারেট ধরালো। ফারিহা চেয়ে রইল, দেখতে লাগলো বদলে যাওয়া মানুষটাকে। ওর খুব জানতে ইচ্ছা হলো এই কয়েক মাসে কী এমন ঘটে গিয়েছে। রিহান স্যার। রিহান না তাকিয়েই বলল, বলো। আপনি এমন কেন হলেন? এবার রিহান চুপ, বড় যত্নে সিগারেট টানতে লাগলো। উত্তর দিন প্লিজ। কোন উত্তর চাও? এভাবে কেন শেষ হচ্ছেন? শেষ তো অনেক আগে হয়েছি। এভাবে বলবেন না প্লিজ। আমি আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, আন্টি আঙ্কেল সবার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। রিহান এবার হেসে উঠল। ফারিহা তাকিয়ে রইল। ছেলেটা কেমন যেন করছে, দেখলেই ভয় হয়। রিহান স্যার, রিহান স্যার, কথা বলুন। বাড়ি যাও। এ কথায় কিছু বলল না ফারিহা। রিহান তার এক হাতের সাহায্যে নিজের লম্বা চুলগুলোই হাত বোলাতে লাগলো। তার চুলগুলো এখন কপালের শেষ ভাগে এসে ঠেকেছে। আন্টি আঙ্কেল কোথায়? নেই। নেই মানে? মারা গিয়েছেন, 4 দিন হলো। ফারিহার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রিহান তার হাতে থাকা সিগারেট সময় নিয়ে শেষ করলো। দুহাত দুলিয়ে বলল, লাইফ ইজ ফুল অফ ট্র্যাজেডি ইয়ার, ফুল অফ ট্র্যাজেডি। এ বাক্যে শেষে আধারে মিলিয়ে যেতে লাগলো রিহান। আর ফারিহা পাথরের মতো তাকিয়ে রইল। ওর দুটি চোখ অবিশ্বাস, জীবন এইভাবে বদলে যেতে পারে। মার্জিনা খাবারের থালা সাজিয়ে বললেন, মেয়েটা 2 দিন ধরে খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে, কি হলো বলতো? আদিব মৌন রইল। বিষয়টা আড়াল করতে বলল, খালা মারা গিয়েছেন প্রায় 2 মাসের মতো, তবু স্বাভাবিক হতে পারেনি, তাই এমন করছে। কিন্তু বিয়েটা হয়ে গেলে ভালো হতো না? সেটা তো হতোই মা, তবে ওর পরিস্থিতিটাও বুঝতে হবে। মার্জিনাও মৌন রইলেন। তিনি ছেলের কষ্টটা বুঝতে পারেন। কোথাও একটা ঝামেলা, সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে, তবে ছেলে তার এড়িয়ে যাচ্ছে। আসবো? ফারিহা না তাকিয়েই বলল, 2 দিন ধরে খাবার খাচ্ছ না ঠিক মতো। খাই তো।
ঘরেই তো বসে থাকো। সে থাকে। কি হয়েছে একটু বলবে? কিছু না, এমনি এমনি। এমনি এমনি কিছু হয়? আসলে আমার ভালো লাগছে না, কিছুতেই শান্তি নেই। আদিব ইচ্ছে করেই রিহানের কথা তুলল না। ও চাচ্ছে না রিহান কোনোভাবে ওদের বিষয়ে জড়িয়ে যাক, স্মৃতিতে জড়িয়ে যাক। তবে ফারিহার মনে চলছে অন্য কথা। সে খুব করে অনুভব করছে রিহানের যন্ত্রণা। সে নিজেই তো মা হারিয়ে পাগল প্রায়, ওদিকে রিহান তো বাবা মা উভয়কে একসঙ্গে হারিয়েছে। আদিব জোর করেই ফারিহাকে খাওয়ালো। মেয়েটির কাছে খাবার যেন বিষ হয়ে দাঁড়িয়েছে। সে কোনো মতে খেলেও খুব বেশি সময় পেটে রাখতে পারল না। বিকেলে গড়গড় করে বমি করলো। এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে পড়ল সোজা রিহানের বাসায়। সেখানে নতুন গার্ড রাখা হয়েছে, তাদেরকে ঠেলেই ভেতরে প্রবেশ করলো সে। রিহান নিজের ঘরে বসে, মেঝে জুড়ে সিগারেটের রাত খাওয়া ফিল্টার, চারপাশ কেমন গুমট। ফারিহা আঁতকে উঠল। অমন অবস্থায় ছেলেটাকে কল্পনাও করতে পারে না সে। রিহান স্যার, রিহান স্যার। রিহান উত্তর দিচ্ছে না। ও কাছে এসে বাহুতে স্পর্শ করলো। কি অবস্থা করেছেন নিজের? রিহান কিছুটা মাতাল, সে তাকালো ঘোলাটে চোখে। ফারিয়া, আপনার এ কি হলো? কেন এমন ভেঙে গেলেন? আমার কিছু হয়েছে? উল্টোপাল্টা লাগছে সব। রিহানের হাত থেকে সিগারেট সরিয়ে দিল সে। উঠে আসুন। রিহানকে দুহাতে ওঠানোর চেষ্টা করতে গিয়ে দেখতে পেল ছেলেটার অন্য হাত থেকে রক্ত ঝরছে। ফারিহার বুকের ভেতরটা অসম্ভব গতিতে কেঁপে উঠল। তার শরীরে ভীষণ আর্তনাদ। হায় আল্লাহ, কি করছেন এটা? মেয়েটির আর্তনাদে নিজের যন্ত্রণা খুঁজে পেল রিহান। এত সময় সে কোনো যন্ত্রণাই বুঝতে পারে না। হাতের দিকে তাকিয়ে সে নিজেও ভরকে গেল। অনেকটা কেটেছে। ফারিহার দু চোখে ভয়, ভীত হয়ে যাওয়া নয়নে সে উঠে দাঁড়ালো। বাইরে থেকে গার্ডসরা ডাকাডাকি করছে। ও দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলো। রিহানের অবস্থা দেখে ফারিহার ওপর হামলা করতে গেল তারা। রিহান হাত দিয়ে বাধা দিল। যাও তোমরা। গার্ডরা চলে যেতে নিলে ফারিহা বলল, প্লিজ একজন ডাক্তারকে কল করে দিবেন, ওনার হাত বেশ অনেকটা কেটে গেছে। গার্ডরা চলে গেল। ফারিহা সাধারণ উপায়ে রক্ত থামাচ্ছে, তবে ক্ষত বেশি, কিছুতেই থামছে না। ঝরতে দাও। ফারিহা তোয়াক্কা করলো না। সে নিজের মতো চেষ্টা চালাতে লাগলো। মেয়েটির খুব খারাপ লাগা অনুভব হলো। রিহান তার জীবনে অনেক সাহায্য করেছে, যদিও বিনিময় জিনিসটা ছিল, তবুও রিহান ওর নিকট অনেক বেশি সম্মানের। ডাক্তার এসে চেক আপ করতে লাগলেন। ফারিহা ঠায় দাঁড়িয়ে সিরিয়াস হয়ে সবটা শুনে চলেছে। বোঝার উপায় নেই মেয়েটি নিজেও মাতা বিয়োগে শোকে রয়েছে। তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। ফারিহা খাবার এনে রাখলো। রিহানকে জোর করেই কিছুটা খাওয়ালো। ঈষৎ শান্ত হয়েছে ছেলেটা, হয়তো কোনো মানুষের যত্নের আশাতেই ছিল। ফারিহা পুরো ঘর পরিষ্কার করতে লাগলো। তার ফোন বেজে চললেও ধ্যান নেই। রিহান এক নজরে দেখতে দেখতে বলল, তোমার মা হয়তো কল করছেন। ধ্যান ফিরতেই ফারিহা বলল, কি বললেন? তোমার কল এসেছে, সন্ধ্যা হয়েছে, হয়তো তোমার মা কল করছেন। ফারিহার ভীষণ কান্না পেল। সে কোনো মতে সেটা ঠেকিয়ে বলল, মা তো নেই রেহান স্যার। এক মুহূর্তের জন্য চমকে উঠল রিহান। সে যত দ্রুত জেনেছে ফারিহার মায়ের চিকিৎসা পুরোপুরি হয়েছে। তাছাড়া প্রয়োজনের থেকে অনেক বেশি টাকা ট্রান্সফার করেছে সে। মা নেই 2 মাস হলো, সুস্থ হয়ে গিয়েছিল, তবে সৃষ্টিকর্তা বেশি দিন অবস্থান করতে দিল না, হুট করেই চলে গেলেন। রিহান একটু থমকে গেল। ফারিহা চোখের জল মুছে নিচ্ছে। সরি, তোমায় আমি কষ্ট দিলাম, আমি আসলে জানতাম না। পুরো কথাটা এড়িয়ে নিয়ে ফারিহা বলল, আপনার এই অবস্থা ভালো লাগছে না, নিজেকে সংযত করুন প্লিজ। রাত হচ্ছে, ফিরে যাও, আমি কাউকে সঙ্গে দিচ্ছি। ফারিহা কোনো জবাবই দিল না, নিজের মতো কাজ করে চলেছে। রিহান দু চোখে বুঝে নিল মেয়েটির সাথে কত কিছু ঘটে গেল। তাদের দুজনের জীবনই কেমন ট্র্যাজেডিতে ভরা।